ট্রেনের সফর পরিবারের সাথে এমন সফর আমাদের সব সময় মনে থাকে আর আমাদের খুব মজাও লাগে। কিন্তু সেই ট্রেন যদি এমন একটা জঙ্গল দিয়ে যায় যেখান থেকে লোক এক এক করে গায়েব হতে থাকে। আর আজকের মুভির কাহিনী সেরকমই কিছু অদ্ভুত ঘটনা নিয়ে। তো বন্ধুরা, 2024 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি কেরেটা বারদারা মানে ট্রেন অফ ডেথ। গল্পের শুরুতে আমরা গভীর জঙ্গলের দৃশ্য দেখতে পাই, যেখানে অনেক বড় বড় গাছগুলো কেটে ফেলা হচ্ছিল আর সেখানে তৈরি করা হচ্ছিল রেলপথ। রাতের বেলা রহমত নামের একটি লোক অফিসারদের বলে যে তারা যেন গাছ না কাটে, তা না হলে তারা মৃত্যুর থেকেও কঠিন শাস্তি পাবে। কিন্তু সেই অফিসাররা তার কথা শোনে না আর রহমতকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। সে যাওয়ার সময় বলে যায় না তো তাদের কোনো টাকা কাজে লাগবে আর না তো ভগবান তাদের সাহায্য করবে। সেই রাতেই কিছু ওয়ার্কার্সরা রেল লাইন বানানোর কাজ করতে থাকে। অনেক রাত হয়ে গিয়েছিল, এজন্য সমস্ত ওয়ার্কার্সরা চলে যায়, কিন্তু ডার্টো নামের একজন ওয়ার্কার সেখানেই থেকে যায়। ডার্টোর সহকর্মী বাইমাং তাকে যাওয়ার জন্য বলে, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। কিন্তু সে যদি চলে যায় তাহলে সে অর্ধেক স্যালারি পাবে, কারণ ডার্টোর অনেক ঋণ ছিল। এজন্য সে রাতেও কাজ করার সিদ্ধান্ত নেয়। এরপর বাইমাং টানেলের ভেতরে যায়। তখনই টানেলের ভেতর থেকে পাথর পড়ার আওয়াজ হতে থাকে। সেটা শুনে ডার্টো যখন টানেলের ভেতরে যায় তখন ওপর থেকে কিছু পাথর পড়তে থাকে, আর সে ওপরে তাকাতেই দেখতে পায় এক ভয়ঙ্কর পেত্নী বাইমাংকে ওপরে ধরে রেখেছে। মুহূর্তের মধ্যে ডার্টোর সামনে বাইমাংয়ের চেহারা অদ্ভুতভাবে পরিবর্তিত হয়ে যায় আর দৃশ্যটি এখানেই কাট হয়ে যায়। আমরা এরপর বেশ কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই। আর এখন সাংকারার নতুন স্টেশন তৈরি হয়ে গিয়েছিল। আজ এই স্টেশনের শুভ উদ্বোধন ছিল। এই সাংকারার মালিক ছিল মিস্টার রাবা, তার সাথে আরও একজন বিশেষ ব্যক্তি ছিল যার নাম ছিল মিস্টার সান্তোসো। তারা দুজন হতে চলেছিল বিজনেস পার্টনার। এই ট্রেন জার্নিটি ছিল একটি ট্যুরের মতো। এই সাংকারা ট্রেনে করে ট্যুরিস্টদের নিয়ে যাওয়া হবে এই জঙ্গলের ভেতরে থাকা একটি রিসোর্টে, যেখানে ট্যুরিস্টরা কদিন থেকে আবারও এই ট্রেনে করে ফিরে আসবে। সেখানে আমরা পূর্ণিমা আর কেম্বাং নামে দু বোনকে দেখতে পাই। তারা দুজনে এই ট্যুরের ব্যাপারে কথা বলছিল। তখনই তাদের নজর স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা অনেকগুলো লোকাল মহিলার ওপর পড়ে। তারা তাদের স্বামীদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য চিৎকার করতে থাকে। এই মহিলাগুলো সেই ওয়ার্কারদের স্ত্রী ছিল যারা কিনা এই রেলওয়ে টানেলগুলো বানাতে গিয়ে আর ফিরে আসেনি। এসব দেখে মিস্টার সান্তোসো রাবাকে মহিলাগুলোর কথা জিজ্ঞেস করে। তখন রাবা তাকে বলে এই মহিলাগুলো এখানে মিথ্যা নাটক করছে যাতে এই ট্যুরের পরিকল্পনা নষ্ট হয়ে যায়, যাদেরকে রাবার লোক সেখান থেকে নিয়ে যায়। এখন ট্রেন সফর করার জন্য একদম তৈরি ছিল। এবার ট্রেনের টিটি সিদ্দিক সবাইকে ট্রেনে স্বাগত জানায় আর যাত্রা শুরু করে। ট্রেনের ভেতরে ডার্টোর স্ত্রী রামলাকে দেখি, যে কিনা ডার্টোর গায়েব হয়ে যাওয়ার জন্য চিন্তিত ছিল, আর সে সান্তোসোর সাথে দেখা করার জন্য ট্রেনের ভেতরে আসে। এদিকে রামলা ডার্টোকে দেখতে পায় আর পরক্ষণেই সে গায়েব হয়ে যায়, আর রামলা খুবই শকড হয়ে যায়। এজন্য সে ট্রেনের একজন ওয়ার্কারকে ডার্টোর চেহারার বর্ণনা দিয়ে তাকে ডার্টোর কথা জিজ্ঞেস করে, কিন্তু সেই ওয়ার্কারের মতে এমন কোনো লোককে সে দেখেনি। রামলা তাকে আরও কিছু জিজ্ঞেস করতেই যাবে, তখনই সে সান্তোসোকে দেখতে পায়, যে কিনা রাবার সাথে বিজনেস ক্লাসে বসেছিল। তাই রামলা দ্রুত তার কাছে যেতে শুরু করে। তখনই ওয়ার্কার তাকে এটা বলে যে সেখানে ইকোনমিক ক্লাসে কেউ যেতে পারবে না। ওদিকে সান্তোসো রাবার ওপর রাগারাগি করছিল, কারণ স্টেশনে ঘটে যাওয়া সেই ইনসিডেন্টের জন্য ইনভেস্টরদের সামনে তাকে লজ্জায় পড়তে হয়। এই পুরোটা সময় আমরা রাবার এক্সপ্রেশন দেখে এটা বুঝতে পারি যে সে কিছু না কিছু তো সান্তোসোর থেকে লুকাচ্ছিল। মানে যা কিছু শুরুতে হয়েছিল তার ব্যাপারে সান্তোসো কিছুই জানতো না, কিন্তু এখানে রাবার সব কিছুই জানতো, যে ব্যাপারে সে সান্তোসোকে কিছু জানায় না। তখনই সিন কেম্বাংয়ের দিকে আসে, আর সে ট্রেনের বাইরে একটা কাক দেখতে পায়, যেটা কিনা তাদের ট্রেনের সাথেই উড়ে যাচ্ছিল। সেই কাকটা হঠাৎই তাদের জানলায় এসে ধাক্কা খায়। এই ব্যাপারটা কেম্বাং যখন পূর্ণিমাকে বলে তখন পূর্ণিমা তাকে এ ব্যাপারে বিশেষ নজর দিতে না বলে। হঠাৎই পূর্ণিমার শরীর খারাপ হতে থাকে আর সে ওয়াশরুমের দিকে যায়। তার যে কোচের ওয়াশরুম ছিল সেটা বিজি ছিল,
তার জন্য তাকে 4 নাম্বার কোচের ওয়াশরুমে যেতে হয়। আর তখনই ট্রেন প্রথম টানেলে চলে আসে। টানেলের ভেতরে যেতেই 5 নাম্বার কোচে অদ্ভুত সব জিনিস ঘটতে শুরু হয়ে যায়। এদিকে আমরা পূর্ণামাকে দেখি, যে কিনা বমি করতে করতে কিছু একটা ভাবছিল। তখনই আমরা পূর্ণামার পিছনে বাইমাংয়ের আত্মাকে দেখতে পাই, আর পরক্ষণেই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। অন্যদিকে অনেক সময় হয়ে যাওয়ার পরও যখন পূর্ণামা আসছিল না, তখন কেমবাং তাকে খুঁজতে খুঁজতে 4 নাম্বার কোচে চলে যায়। সেই সময়ই 5 নাম্বার কোচে থাকা একটি ছোট বাচ্চা মেয়ে তার সামনে আরেকটি ছোট বাচ্চাকে দেখতে পায়, যাকে দেখে বাচ্চা মেয়েটা তার সামনেই যাচ্ছিল। তখনই হঠাৎ অন্য বাচ্চাটি একটা ভয়ঙ্কর পেতনিতে বদলে যায়, আর সেখানে থাকা সমস্ত লোকের উপর হামলা করে দেয়। তখনই সেখানে ডন নামের একটি লোক চলে আসে, যাকে সিদ্দিক 5 নাম্বার কোচ চেক করার জন্য পাঠিয়েছিল। ডন সেই পেতনিটিকে দেখে খুবই ভয় পেয়ে যায়, আর ট্রেনটি যখনই টানেল থেকে বেরিয়ে যায় তখনই সবকিছু নর্মাল হয়ে যায়, মানে টানেলের ভেতরে যেতে প্রবলেমগুলো শুরু হয়ে যায়। এদিকে কেমবাংও পূর্ণামাকে খুঁজে পেয়ে গিয়েছিল। তখনই হঠাৎ পূর্ণামার নজর 5 নাম্বার কোচের দিকে পড়ে, যেটা সেখানে ছিলই না, যেটা দেখে কেমবাং আর পূর্ণামার হোশ উড়ে যায়। এরপর পূর্ণামা আর কেমবাং তেগুন নামের একজন ওয়ার্কারকে 5 নাম্বার কোচ গায়েব হয়ে যাওয়ার কথা জানায়, যেটা দেখে তেগুনও শকড হয়ে যায়। এজন্য সে ব্যাপারটাকে সামলানোর জন্য সবাইকে বলে যে যান্ত্রিক গোলযোগের কারণে 5 নম্বর কোচটিকে আলাদা করে দেওয়া হয়েছে, আর সেখানে থাকা সমস্ত লোক রিসোর্টে পৌঁছে যাবে। এটা বলে সে সবাইকে শান্ত করে। কেমবাং আর পূর্ণামা ক্যাফে এরিয়া থেকে চলে গিয়েছিল। এরপর পূর্ণামা আবারও ওয়াশরুমে যায়। তখনই তার ডক্টর তাকে কল করে, যেটা কেমবাং রিসিভ করে। আর কেমবাং পূর্ণামার অসুস্থতার কথা জানতে পারে। আসলে পূর্ণামার লিভার ক্যান্সার ছিল, এবং সে তার ট্রিটমেন্ট কমপ্লিট না করেই শহর থেকে বাইরে চলে এসেছিল। যখন পূর্ণামা ওয়াশরুম থেকে ফিরে আসে তখন কেমবাং তাকে ডক্টরের কল করার কথা জানায়। কেমবাং যাতে কষ্ট না পায় সেজন্য পূর্ণামা তার অসুস্থতার কথা তাকে জানায়নি। কেমবাং এর জন্য প্রচণ্ড রেগে যায়। তখন পূর্ণামা তাকে বোঝায় যে সে শুধু কেমবাংয়ের সাথে টাইম স্পেন্ড করে এনজয় করতে চায়। সে রোজ মেডিসিন খেতে খেতে বোর হয়ে গিয়েছিল। তখন কেমবাং তাকে বোঝায় তারা এখান থেকে ফিরে গিয়ে পূর্ণামার ট্রিটমেন্ট করাবে। এতে পূর্ণামা রাজি হয়ে যায়। এদিকে তেগুন যখন ইলেকট্রিক প্যানেলের কাছে যায় তখন সে অদ্ভুত চিপচিপা পদার্থ দেখতে পায়। সাথে সে তার পেছনে সেই ওয়ার্কার্সদের আত্মাগুলোকেও দেখতে পায়, যারা কিনা এই রেলওয়ে স্টেশন বানিয়েছিল। তেগুন প্রচণ্ড ভয় পেয়ে এই সমস্ত কথা সিদ্দিককে জানায়। সিদ্দিক তার কথায় বিশ্বাস করছিল না। তাদের কন্ট্রোল রুমের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যেটা কিনা ওই চিপচিপা পদার্থের জন্যই হয়েছিল। এর সাথে তেগুন সিদ্দিককে 5 নাম্বার কোচের মিসিং হয়ে যাওয়ার কথাও জানায়। প্রথমে তো সে বিশ্বাস করে না, কিন্তু পরে যখন নিজে সেটা চেক করে সত্যি সত্যি সেই 5 নাম্বার কোচ মিসিং ছিল, যেটা দেখে তার মাথায় কাজ করছিল না। তখন সে তেগুনকে এই ব্যাপারে সান্তোসাকে জানাতে না করে, আর সাথে প্যাসেঞ্জারদের ভালোভাবে ট্রিট করতে বলে। এরপর ট্রেন আবারও সেকেন্ড টানেলে এন্ট্রি করে। আর 4 নাম্বার কোচে আমরা দেখি কিছু লোক জার্নি এনজয় করার জন্য গান বাজনা করছিল, কিন্তু হঠাৎই এক এক করে সবার গলার আওয়াজ বন্ধ হয়ে যায়। তখনই সেখানে থাকা একটি মহিলা পজেসড হয়ে বলতে থাকে তারা তাদের ভুলের শাস্তি পাবে, এটা থেকে কেউই বাঁচতে পারবে না। সেখানে থাকা কেউই বুঝতে পারছিল না তারা কি ভুল করেছিল। তখনই সেই পেতনি সবার সামনে চলে আসে আর এক এক করে সবাইকে নির্মমভাবে মারতে থাকে। আর এই ঘটনাটা কেমবাং পাশের কোচ থেকে দেখে ফেলেছিল। ততক্ষণে ট্রেনটা টানেল থেকে বেরিয়ে আসে, আর এবার 4 নাম্বার কোচও সেখান থেকে গায়েব হয়ে যায়। এখন যখন তেগুন, রামলা, পূর্ণামা 4 নাম্বার কোচকে গায়েব হয়ে যেতে দেখে তো তারাও কিছু বুঝতে পারে না। কেমবাং তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করছিল যে ট্রেন টানেলের ভেতরে যেতেই অদ্ভুত একটা পেতনি প্যাসেঞ্জারদের ওপর হামলা করে দেয়। তখন পূর্ণামা তাকে শান্ত করে বলে এমনটা কিছুই না। সেখানে তখনই সান্তোসও চলে আসে, যার সাথে রাবাও ছিল। এখন সান্তোসও কোচের গায়েব হয়ে যাওয়ার কথা জেনে গিয়েছিল। সে রাবাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু রাবা তখনও তাকে কিছু জানায় না। তখন রামলা সান্তোসাকে জানায় যে প্রতিটা টানেলে একটা করে কোচ গায়েব হয়ে যাচ্ছে। রাবা তাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে তাকে শান্ত করে দেয়, আর সান্তোসকে সেখান থেকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে,
কিন্তু সে রাবাকে সিদ্দিকের কাছে যেতে বলে আর কন্ট্রোল রুমের সাথে কন্ট্যাক্ট করতে বলে এবং নিজে সেখানে থেকে যায়। এরপর রাবা সিদ্দিকের কাছে যাচ্ছিল, তখন সে একটা চেয়ারে কিছু শৈবাল জাতীয় উদ্ভিদ দেখতে পায়, যেটা কেউ দেখে ফেলার আগেই রাবা সেটাকে মুছে ফেলে। এরপর সে সিদ্দিকের কাছে গিয়ে জানতে পারে যে কমিউনিকেশন সিস্টেম পুরোপুরি খারাপ হয়ে গেছে। রাবা আবারও সান্তোসকে কিছু না জানানোর সিদ্ধান্ত নেয়। রাবা সিদ্দিককে ট্রেনে বেঁচে যাওয়া প্যাসেঞ্জারদের ভিআইপি ট্রিটমেন্ট দিতে বলে আর সাথে একটা এগ্রিমেন্টও সই করাতে বলে যে ট্রেনের মধ্যে যা সমস্ত কিছু ঘটেছে সেই ব্যাপারে তারা কাউকে কিছু যেন না জানায়। কিন্তু সিদ্দিক নিজেও অনেক ভয় পেয়েছিল। সে রাবাকে 4 নাম্বার কোচের সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে সেই পেতনিটাকে পরিষ্কার দেখা যাচ্ছিল। এটা দেখে রাবাও ভয় পেয়ে যায়, কিন্তু তবুও সে চাইছিল না যে এই ব্যাপারে কেউ জানতে পারুক। এই জন্য সে সিদ্দিককে সেই সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিতে বলে। সিদ্দিক গিয়ে সান্তোসকে ভিআইপি কেবিনে যেতে বলে, কিন্তু সান্তোসও চাইছিল যে সে পূর্ণামা, কেমবাগ আর রামলাকে ভিআইপি কোচে নিয়ে যাবে, কিন্তু সিদ্দিক তাকে মিথ্যে বলে যে ভিআইপি কেবিন ফুল হয়ে গেছে। এখন সান্তোসও কিছু করতে না পারায় সেখান থেকে চলে যাচ্ছিল। তখন রামলা তাকে ডার্টোর ব্যাপারে বলে, যে কিনা কাজে তো গিয়েছিল কিন্তু সে এখনো ফিরে আসেনি। এই ব্যাপারে জানার পর সান্তোসও খুবই শকড হয়ে যায়, কারণ রাবা কোনোদিনও এই ব্যাপারে তাকে কোনো ইনফরমেশন দেয়নি। এদিকে আমরা পূর্ণামাকে দেখি যে তেগুনকে একা পেয়ে তার কাছে সমস্ত সত্যিটা জানতে চায়। তেগুনও তাকে সব সত্যিটা বলে দেয় যে ট্রেনের মধ্যে থাকা কোন অফিসাররা জানে না যে ট্রেনের মধ্যে কি হচ্ছে, আর এটা মিথ্যে ছিল যে কিছু ত্রুটির জন্য কোচ গায়েব হয়ে গিয়েছিল, কারণ কোচগুলোকে ট্রেন থেকে আলাদা করার জন্য অন্যরকম পদ্ধতি ছিল, যেটা চলতি ট্রেনে ফলো করা যায় না। পূর্ণামা এসব কিছু জেনে অনেক ভয় পেয়ে যায়। তখনই তার আবারও বমি পায়, আর এবার যখন সে ওয়াশরুমে যায় তখন তার রক্তবমি হতে থাকে। এর মানে তার অবস্থা আরও খারাপ হচ্ছিল। এরই মধ্যে ট্রেনটা 3 নাম্বার টানেলের মধ্যে প্রবেশ করে। সান্তোসও এক ওয়ার্কারকে বাইরে গিয়ে সমস্ত প্যাসেঞ্জারদের ধ্যান রাখার জন্য বলে, কিন্তু তারা খুবই ভয় পেয়েছিল। তাই সান্তোসও বুঝে গিয়েছিল যে তারা যদি এইভাবে প্যাসেঞ্জারদের সামনে যায় তাহলে প্যাসেঞ্জাররা প্যানিক করতে পারে। এর জন্য সে অন্য একজন ওয়ার্কারকে নিয়ে 3 নাম্বার কোচে চলে যায়। সান্তোসও 3 নাম্বার কোচের প্যাসেঞ্জারদের ধীরে ধীরে 2 নাম্বার কোচে যেতে বলে, কারণ টানেলের মধ্যে যেতেই কোচগুলো গায়েব হয়ে যাচ্ছিল, আর এখন পালা 3 নাম্বার কোচের। কিন্তু ততক্ষণে সেখানে অনেক ক্রিয়েচারে ভরে যায়, আর যখন সবগুলো লোক অন্য কোচের দিক এগোতে যায় তখন তারা নিজের জায়গা থেকে নড়তেও পারছিল না। তখনই সব ক্রিয়েচারগুলো সব লোকগুলোকে মারতে শুরু করে, আর সাথে সেই বুনো পেতনিটি এসে সান্তোসকে বিভৎসভাবে মেরে ফেলে। এদিকে অন্য কোচ থেকে তেগুন আর পূর্ণামারা এই সমস্ত কিছু দেখছিল, আর তাদের চোখের সামনে সমস্ত লোক সেখানে মারা যায়। এবং ট্রেনটা যখনই টানেলের বাইরে চলে আসে তখন 3 নাম্বার কোচটাও গায়েব হয়ে যায়। এতে 2 নাম্বার কোচের একটি লোক তেগুনকে প্রশ্ন করতে থাকে। এমন সময় সেখানে চলে আসে রাবা আর সিদ্দিক। তারা আগে থেকেই পরিকল্পনা করে এসেছিল। তারা এখানে এই সমস্ত কিছু দায়ভার দিয়ে দেয় ওই 4 জনের ওপর। তারা 4 জন নাকি এই ট্রেনটিকে হাইজ্যাক করতে চায়, তাই এর কারণে তারা পরিকল্পনা করে এই সমস্ত কিছু করছে। তাই এই কোচে থাকা সমস্ত ধনী ব্যক্তিরা সহজেই রাবার কথা বিশ্বাস করে নেয়। তখনই ক্রিস নামের একটি লোক, যে তার সাথে 1 ব্যাগ টাকা এনেছিল, সে দ্রুত একটা বিয়ারের বোতল ভেঙে পূর্ণামার দিকে ধরে। তখনই কেমবাং বলে তারা টানেলের কাছেই চলে আসছে, যেটা থেকে পূর্ণামা ভয় পেয়ে দ্রুত ক্রিসকে ধাক্কা দিয়ে দেয়। তেগুন আর কেমবাংও তাকে সাহায্য করে। এরই মধ্যে আমরা রাবাকে দেখি যে ফার্স্ট কোচে গিয়ে লোকগুলোকে মিথ্যে বলতে থাকে যে সেকেন্ড কোচে চোর চলে এসেছে। এদিকে পূর্ণামা যখন ক্রিসের সাথে ফাইট করছিল তখনই হঠাৎ ক্রিসের পেটে ওই কাচের বোতল ঢুকে যায়, আর সেখানেই তার মৃত্যু হয়ে যায়। যেটা দেখে বাকি সবাই বিশ্বাস করে নেয় যে সত্যি পূর্ণামা তাদের লুটতে এসেছিল। এর জন্য সবাই তাকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পূর্ণামা কাচের বোতল হাতে নিয়ে সবাইকে ভয় দেখিয়ে তেগুন, রামলা আর কেমবাংকে নিয়ে ফার্স্ট কোচের দিকে এগিয়ে যায়। কিন্তু রাবা প্রথমে ফার্স্ট কোচের দরজা লক করে দিয়েছিল। তেগুন দরজার গ্লাস ভেঙে রাবাকে গেট খোলার জন্য বলে, কিন্তু ততক্ষণে পেছন থেকে সেকেন্ড কোচের লোকগুলো তেগুন, রামলা, পূর্ণামা আর কেমবাংকে আটকানোর জন্য চলে আসে।
এবার তারা তেগুনকে খুব মারধর করে আর ততক্ষণে ট্রেন টানেলের মধ্যে প্রবেশ করে যায়। আবারও সেখানে সমস্ত ক্রিয়েচারগুলো চলে আসে আর সেকেন্ড কোচের সমস্ত লোকগুলোকে মেরে ফেলতে থাকে। তখনই সিদ্দিক প্রথম কোচের দরজা খুলেই দেয় আর তেগুন, রামলা, পূর্ণিমা, কেমবাং তারা নিজেদের যান বাঁচিয়ে ফার্স্ট কোচে ঢুকে যায়। তখন সিদ্দিকও সিদ্ধান্ত নেয় যে সে ট্রেনকে থামিয়ে দেবে। রাবা তার সামনে এসে ইঞ্জিন রুমের চাবি নিয়ে বলে সে গিয়ে ড্রাইভারকে বলে ট্রেন থামিয়ে দেবে। সিদ্দিকও তাকে চাবি দিয়ে দেয়, কিন্তু রাবা ইঞ্জিন রুমে গিয়ে ড্রাইভারকে উল্টা স্পিড বাড়ানোর জন্য বলে। এটা যখন তেগুন আর সিদ্দিক বুঝতে পারে তখন তারা রাবাকে আটকানোর জন্য যায়। সেই সময় রাবা তেগুনকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তেগুন সেখানেই মারা যায়। ট্রেনের মধ্যে আমরা দেখি সিদ্দিক, পূর্ণিমা আর রামলা মিলে রাবাকে ধরে বেঁধে রাখে। তখন আমরা সিদ্দিকের কথা জানতে পারি যে প্রথমেই রাবাকে রহমত নামের একটি লোক এই ক্রিয়েচারগুলোর ব্যাপারে ওয়ার্ন করেছিল, কিন্তু লোভে পড়ে রাবা তার কথা না শুনে সাথে এই জঙ্গলগুলোকেও কেটে ফেলে, যাতে সে সান্তোষের কাছ থেকে বেশি টাকা নিয়ে নিজে কম টাকায় ট্রেন ট্র্যাক বানাতে পারে। এসব কথা শুনে সবাই অনেক রেগে যায়। এরপর পূর্ণিমা দ্রুত ট্রেন থামাতে বলে, কারণ রিসোর্ট তাদের থেকে বেশি একটা দূরে ছিল না, তাই তারা পায়ে হেঁটে জঙ্গলের রাস্তা দিয়ে রিসোর্টের দিকে যেতে পারবে। সবাই এই কথায় অ্যাগ্রি করে। তারা সবাই রাবাকে সেখানে রেখে ট্রেন থেকে নিচে নেমে যায় আর সবাই জঙ্গলের রাস্তা দিয়ে রিসোর্টের দিকে এগিয়ে যায়। তখনই কেমবাং টানেল থেকে অনেকগুলো ক্রিয়েচারকে বের হতে দেখে আর সবাই বুঝতে পারে যে আসলে এই ক্রিয়েচারগুলো শুধু টানেলে না, এগুলো অন্ধকারেই হামলা করে। যেটা জানার পর সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক পালাতে শুরু করে, কিন্তু সেই ক্রিয়েচারগুলো এক এক করে সবার উপর হামলা করে দেয়। তখনই আমরা পূর্ণিমা আর কেমবাংকে দেখি তারা এখনো প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিল। এদিকে ট্রেনের ভেতর যে ইনভেস্টর থেকে গিয়েছিল তাকেও একটি ক্রিয়েচার পজেস্ট করে নেয় আর তার সাহায্যে রাবাকে এটা বলে যে রাবা নিজেদের ফায়দার জন্য জঙ্গল নষ্ট করা উচিত ছিল না। এটা বলে রাবাকে সে মেরে ফেলে। এদিকে কেমবাং আর পূর্ণিমাকেও সেই ক্রিয়েচারগুলো ধরে ফেলেছিল। তখনই আমরা জানতে পারি যে ওই ক্রিয়েচারগুলো যতগুলো লোককে মেরে ফেলেছিল তাদের সবাইকে একটা গাছে পরিণত করছিল, যাতে কেটে ফেলা ফরেস্টটা পুরোপুরি আবার কভার হয়ে যায়। আর এটা কেমবাং ও পূর্ণিমার সাথে করছিল। তখন পূর্ণিমা ওই পেতনিটিকে বলে যে যেন কেমবাংকে ছেড়ে দেয়, তাকে মেরে ফেলে, কিন্তু ওই পেতনিটা পূর্ণিমাকে ছেড়ে কেমবাংকে একটা গাছে পরিণত করে ফেলে। এরপর পূর্ণিমা প্রচণ্ড কান্না করতে থাকে আর সিন এখান থেকে 6 বছর পরের দেখানো হয়, যেখানে আমরা পূর্ণিমাকে রহমতের সাথে দেখতে পাই। পূর্ণিমা রহমতকে জিজ্ঞেস করে যে সেই পেতনি তাকে কেন ছেড়ে দিয়েছিল। তখন সে বলে যে যারা নেচার বা জঙ্গলের ক্ষতি করে তাহলে সেই ক্রিয়েচার তাদেরকে গাছে পরিণত করে দেয় আর তাদের বডির নিউট্রিশন দিয়ে গাছে পরিণত করে, কিন্তু পূর্ণিমার যেহেতু ক্যান্সার ছিল এজন্য সে বেঁচে গিয়েছিল। এইসব কিছু জানার পর পূর্ণিমা কেমবাংকে খুব মিস করতে থাকে, এজন্য সে সেই গাছের কাছে যায় যেটা কেমবাংয়ের বডি দিয়ে তৈরি হয়েছিল। পূর্ণিমা কেমবাংকে সরি বলে, কেননা সে কেমবাংয়ের কথা না শুনে তার ট্রিটমেন্ট না করে সে ট্যুরে চলে এসেছিল। পরবর্তীতে বেঁচে ফিরে সে যখন ট্রিটমেন্ট করে তখন সে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়। এটা জানাতেই সে তার বোনের কাছে এসেছে। এই কথা বলতে কেমবাংয়ের গাছের কুড়িগুলো ফুলে পরিণত হয়। আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে, সবাই ভালো থাকবেন।